মাননীয়া অগ্নিমিত্রা পল মহাশয়া, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই টের পেয়ে গেছেন যে জীবনটা ওই অনিল কাপুরের নায়ক সিনেমার মতো অতটা মসৃণ আর ঝকঝকে নয়। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে এটা টের পেয়েছেন যে সামনে পেছনে ডায়ে বাঁয়ে কোলে মাথায় ঘাড়ে 10টা ক্যামেরাম্যান, 10টা পুলিশ, 10টা সরকারি কর্মচারী নিয়ে ওই নায়ক সিনেমার অনিল কাপুর হওয়া যায় না। এবং এই রোম্যান্টিসিজম থেকে আপনি যত তাড়াতাড়ি নিজেকে বের করে আনতে পারবেন ততটা আপনার নিজের এবং আপনার দলের জন্য মঙ্গল হবে। আমি বিশ্বাস করব আমার আজকের এই ভিডিওটা আপনাকে উদ্দেশ্য করে বানানো এই ভিডিওটা আপনার কাছে ঠিক পৌঁছে যাবে ঠিক ওভাবেই যেভাবে আমার কোনো প্যারোডি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলের কোনো গান যা আপনার কাছে পৌঁছে যেত এবং আপনি আপনার এক বর্তমান বিধায়ককে দিয়ে সেই খবর আমার কাছে পৌঁছে দিতেন বা দেখা করার ইচ্ছে প্রকাশ করতেন। ঠিক সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা যখন আপনার ভালো লেগেছে, আমি বিশ্বাস করতে চাইব যে আজকে আপনার প্রতি এই সমালোচনাগুলো আপনি মাথা পেতে একবার আত্মবিশ্লেষণ করবেন। রাজনীতিতে গত 4-5 বছরে অনেকগুলো ইনসিডেন্ট আমার মনের মধ্যে দাগ কেটে গেছে, কিন্তু হাতে গোনা এমন একটা কি দুটো ইনসিডেন্ট ঘটেছে যা আমাকে ওই দৃশ্যগুলো দেখে আমার ঘেন্না লেগেছে। তার মধ্যে একটা নিশ্চয়ই যে 1000 দিনের উপরে ধর্নায় বসা একজন যোগ্য শিক্ষিকা তিনি নিজের মাথার চুল ছেঁটে ফেলছেন। সেই দিনের সেই দৃশ্যটা আমার মধ্যে একটা ক্ষোভ, একটা যন্ত্রণার সৃষ্টি করেছিল। এবং তারপরে যদি সেই একইভাবে কোনো দৃশ্য আমাকে ভাবিয়ে তোলে, আমার মধ্যে সেই যন্ত্রণা তৈরি করে বা আমাদের মধ্যে একটা যন্ত্রণা তৈরি করে, তা আপনি সরকারে আসার 3 মাসের মধ্যে সেটা আপনি সেই কৃতিত্বটা পেয়েছেন। যে কাজটা আপনি করলেন গত 2 দিন আগে পার্কস্ট্রিটের রাস্তায় এক গরিব পরিবারকে, যিনি একজন মহিলা বাচ্চার জন্য দুধ গরম করছিলেন, তার সাথে যে ব্যবহারটা করলেন, তার জামা কাপড় সরিয়ে দেওয়া, এখানে সংসার পেতেছ বলে তার উপর আক্রমণ নামিয়ে আনা, আক্রমণ মানে শারীরিক নয়, আক্রমণটা নামিয়ে আনা, তা আমাকে বা আমাদেরকে অন্তত অনেকবার ভাবিয়েছে, অনেকবার বিস্মিত করেছে যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে এটাও কি করা যায়। ভাবুন, ঘুম থেকে উঠে আপনি এসি রুম থেকে বেরিয়ে কয়েকজন সরকারি আমলা, কয়েকজন কর্মচারী, কয়েকজন পুলিশ, কয়েকটা ক্যামেরাম্যান, একটা আয়রন করা ড্রেস, একটা মাথায় গোলাপ ফুলের খোঁপায় একটা গোলাপ ফুল দিয়ে আপনি বেরিয়ে পড়লেন ফুটপাতে গরিবদের জব্দ করতে হবে। প্রত্যেক দিন সকালের আপনার এটা কাহিনী। এতে আপনার কোন ইগোটা স্যাটিসফাই হয়? গরিবদের জব্দ করলে, গরিবদের উপর শাসালে আপনার থেকে যাদের ক্ষমতা কম তাদের উপরে গায়ের জোর দেখিয়ে, গলার জোর দেখিয়ে আপনার ঠিক কোন ইগোটা আপনার স্যাটিসফাই হয়? কলকাতার রাস্তায়, এই ইএম বাইপাসের রাস্তায় আমি এমন অনেকগুলো দোকানের নাম করে যেতে পারি, অনেক বড় বড় রেস্টুরেন্টের নাম করে যেতে পারি, নাম করা রেস্টুরেন্ট, যারা কলকাতার উপর বেআইনিভাবে দখল করে তারা দিনের পর দিন বসে আছে। কিন্তু একদিনও আমি আপনাকে বা আপনাদের দলের, আপনাদের সরকারের কারোকে গিয়ে ওই একইভাবে গলার জোর দেখিয়ে, একইভাবে ধমকানি দেখিয়ে, একইভাবে পুলিশের চমকানি দেখিয়ে তাদের দোকানের সামনেই দাদাগিরি করতে দেখিনি। কিন্তু আপনাকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফুটপাতে গিয়ে গরিবদের উপরে দাদাগিরি করতে। এতে আপনার কোন ইগোটা স্যাটিসফাই হয়? কি একটা অদ্ভুত ফ্যান্টাসি! রোজ সকালে ঘুম থেকে উঠবো, পাউডার মেখে গরিবদের শাসাবো। এবং আপনাকে যখন সোশ্যাল মিডিয়ায় মানুষ খিল্লি করে কমেন্ট বক্সে লিখছে যে গরিবদের তো শাসানোই উচিত, এবং সেই কমেন্টের মানেটাও আপনি না বুঝে, সেই কমেন্টটাতে আপনাকে খিল্লি করা হচ্ছে সেটাও আপনি না বুঝে, আপনি সেই কমেন্টের রিপ্লাইতে লিখছেন এভাবেই আমার পাশে থাকবেন। কোনটা চাটন আর কোনটা মাটন সেটা বোঝার মতো আপনার ব্রেন, সেই সেলগুলো আপনার মধ্যে কাজ করছে না। কিন্তু আপনি রাজ্য চালাচ্ছেন, আপনার হাতে রাজ্য চালানোর দায়িত্ব সাধারণ মানুষ দিয়ে দিয়েছে। উনি সেজে গুজে ফুটপাতে এলেন, একটা গরিব মানুষ, একজন গরিব মহিলা, সে বাচ্চার জন্য দুধ গরম করছে, তাকে গিয়ে বলছেন এটা কি ফুটপাতে দুধ গরম করার জায়গা? মজা পেয়েছেন? এখানে সংসার পেতেছেন? ম্যাডাম অগ্নিমিত্রা পল,
কোন মানুষটা বলুন তো নিজের ইচ্ছেই ওই ফুটপাতকে বেছে নেয় রাত কাটানোর জন্য? কোন মানুষটা নিজের ইচ্ছে ফুটপাতকে বেছে নেয় তার সংসার পাতার জন্য? আপনার সদ ইচ্ছা কলকাতাকে পরিষ্কার রাখা, ফুটপাতকে পরিষ্কার রাখা, কলকাতাকে ঝাঁ চকচকে করে তোলা। আপনি রাত্রেবেলা হয়তো ঘুমিয়ে ভাবেন আমি কলকাতাকে এভাবে দেখতে চাই, এবং সেই ভাবনার মধ্যে হয়তো আপনার কোনো ভুল নেই। আপনি একটা মানুষকে কাঁদিয়ে রাতারাতি কলকাতাকে ঝাঁ চকচকে করতে পারবেন না। বাচ্চাটার দুধ গরম হচ্ছে বলে আপনারও মাথাটা গরম হয়ে যাচ্ছে, এই দৃশ্যটা কিন্তু আপনার জন্য, আপনার ইমেজের জন্য, আপনার রাজনৈতিক কেরিয়ারের জন্য খুব একটা ভালো দিকে এগোচ্ছে না। ফুটপাত সত্যি দুধ গরম করার জায়গা নয়, ফুটপাত সংসার পাতার জায়গা নয়, কিন্তু ঠিক কোথায় দুধটা গরম করতে হবে, একটা বিকল্প জায়গা, একটা বিকল্প বাড়ি, একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দায়িত্বটাও কিন্তু আপনার হাতে ছিল। আপনার হাতে যতটা ক্ষমতা ছিল ফুটপাত থেকে ওদেরকে সরিয়ে ফেলা, বাচ্চাদের দুধ গরম করা স্টোভটা নিভিয়ে দেওয়া, ঠিক ততটাই আপনার হাতে ক্ষমতা ছিল ওদেরকে একটা সুন্দর জীবন পাইয়ে দেওয়া। আপনি ক্ষমতা দেখানোর জন্য প্রথম রাস্তাটাকে বেছে নিলেন, যা কিছু ওদের ওখানে ছিল সব কিছু ভেঙে ফেলার নির্দেশ দিলেন, সব কিছু সরিয়ে ফেলার নির্দেশ দিলেন। কিন্তু আপনি চাইলে ক্ষমতা আপনার হাতে, প্রশাসন আপনার হাতে, পুলিশ আপনার হাতে, মানুষকে ভালো রাখার দায়িত্ব 5 বছরের জন্য আপনার হাতে, আপনি চাইলে ওই মানুষটাকে একটা বিকল্প বাড়ির ব্যবস্থা করে দিতে পারতেন না? আপনি ভালো করে ওই মহিলাটাকে একবার বুঝিয়ে বলতে পারতেন না, মাসিমা এখানে এটা করা যায় না, এখানে আশেপাশে দোকান আছে, স্টোভ থেকে আগুন লাগতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, আপনি এই জায়গাটা আমি আপনার জন্য বরাদ্দ করে দিচ্ছি, আপনি এখানে গিয়ে বাচ্চাটাকে দুধ গরম করে খাওয়ান, আপনি এইখানে গিয়ে রাতটা কাটান, আজকের রাতটা কাটান, আমি কালকে আপনার জন্য আরেকটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আপনি মানুষের প্রতিনিধি হয়ে মানুষের কাছে গিয়ে এই ভাষায় আপনার কথাটা আপনি রাখতে পারতেন না? 2018 সালের একটা রিপোর্ট অনুযায়ী প্রায় 7,000-এর উপরের মানুষ কলকাতার ফুটপাতে তারা বসবাস করেন, এবং কলকাতায় কেএমসি বা রাজ্য সরকারের দুটো শেল্টার হাউস আছে, সেখানে প্রায় সব মিলিয়ে প্রায় 1000খানা বেড, 1000খানা মানুষের ঠিকানা ওই জায়গাটায় হতে পারে। যাদের ঘর নেই, যাদের বাড়ি নেই, যাদের পরিবার নেই, যাদের মাথায় ছাদ নেই, তারা একটা ফুটপাতকে বেছে নেয়। মাথায় ঝড়, জল, ঝঞ্ঝা, সব কিছু, রোদ, সব কিছু মাথায় নিয়ে তারা দিনরাত সংসার পাতে, কেউ ওই ফুটপাতটাকেই নিজের জীবন করে নেয়। ম্যাডাম আপনি বুঝুন, কেউ শখ করে তার সংসারটাকে ফুটপাতে নামিয়ে আনে না, এটা তাদের চয়েস নয়, এটা তাদের কম্পালশন। আপনার কলকাতাকে নিয়ে দেখা যে স্বপ্ন, আপনার বাংলাকে নিয়ে দেখা যে স্বপ্ন, বাংলা গরিব মুক্ত হবে, বাংলা জঞ্জাল মুক্ত হবে, বাংলার ফুটপাত পরিষ্কার হবে, কলকাতা ঝাঁ চকচকে হবে, সেখানে কোনো গরিব থাকবে না, আপনার এই চিন্তাভাবনায় হয়তো কোনো মিথ্যে নেই, হয়তো কোনো ভুল নেই, হয়তো কোনো অন্যায় নেই, কিন্তু এই জিনিসগুলোকে রাতারাতি পরিবর্তন করতে গিয়ে, রাতারাতি র্যাপিড চেঞ্জ করতে গিয়ে আপনি ভালোর থেকে খারাপটাই বেশি করে ফেলছেন। আপনি যে কিছু নিয়ম শুরু করেছেন কলকাতার রাস্তায়, যেমন কলকাতার রাস্তায় নোংরা ফেলা যাবে না, সরকার এই দিকে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো একটা প্রশংসনীয় ব্যাপার। রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না, যেখানে সেখানে পার্কিং করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, আপনাকে সাধুবাদ জানানোর মতোই কিছু বিষয়। কিন্তু আপনি ভাবুন, আপনি যখন এই নিয়মটা করছেন যে রাস্তায় কোথাও ময়লা ফেলা যাবে না, সাথে সাথে যাতে ময়লাগুলো সঠিক জায়গায় মানুষ ফেলে তার বিকল্পটা আপনি কি করলেন? আপনি কি রাস্তার প্রত্যেক 100 মিটারে একটা করে ডাস্টবিন বসিয়ে দিয়েছেন, যাতে মানুষ ডাস্টবিনে নোংরাটা ফেলে রাস্তায় না ফেলে? শহরের প্রতিটা মোড়ে মোড়ে মাথায় মাথায় ডাস্টবিন খুঁজে পাই আজও, কিন্তু আপনি নিয়ম করলেন মানুষকে ডাস্টবিনে নোংরা ফেলতে হবে, নাহলে ফাইন হবে। আপনি প্রবলেমটা বুঝেছেন, সেজন্য আপনাকে কংগ্র্যাচুলেশন, কিন্তু আপনি প্রবলেমের সঠিক সলিউশনটা খুঁজে পাচ্ছেন না। আপনি প্রবলেমটা দূর করতে চাইছেন, কিন্তু সলিউশনটা মানুষকে দিতে চাইছেন না। আপনি বলছেন রাস্তায় মানুষ টয়লেট করতে পারবে না যেখানে সেখানে, তাহলে ফাইন হবে, খুব ভালো বিষয়। তাহলে প্রত্যেকটা শহরের শৌচালয়গুলোকে আপনি উন্নত মানের করার চেষ্টা করুন। এখনো অবধি পাবলিক টয়লেটগুলোয় গেলে মানুষ ঢুকতে পারে না, এত জঘন্য পরিস্থিতিতে পড়ে আছে। আপনি পাবলিক টয়লেটের সংখ্যা বাড়ান, আপনি ফুটপাতে বেআইনি পার্কিং করতে না বলেছেন, খুব ভালো, প্রশংসনীয় বিষয়। আবার এবারে যে ওলা উবের ড্রাইভারগুলো একটা ট্রিপ শেষ করার পরে আরেকটা ট্রিপ পাওয়ার অপেক্ষা করে সেই 10 মিনিট 5 মিনিট, তাদেরকে তো রাস্তার কোনো না কোনো একটা কোণে দাঁড়াতে হয়, তাদের বিকল্পটা কি, তারা কোথায় যাবে? এই বিষয়গুলোর বিকল্প আপনি না খুঁজে দিয়ে আপনি একদম সরাসরি একটা অনেক দূরের একটা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন, মাঝখানের এই স্টেপগুলোকে আপনি বাদ দিয়ে দিয়েছেন।
এতে কি আদৌ মানুষের ভালো হবে, নাকি মানুষের উপরে জোর করে অনেক কিছু বোঝা চাপিয়ে দেওয়া হবে? আপনার মধ্যে হঠাৎ করে মানুষ একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন খুঁজে পাচ্ছে? আপনি একজন সেন্সিবল মানুষ, আপনি বন্যা পরিদর্শনে গেছেন, চারপাশ ভেসে যাচ্ছে পটাশপুরে, আর আপনার বাংলার সৌন্দর্যের কথা তখন মনে পড়ছে, আপনি গেয়ে উঠছেন একটা বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আপনি বলে উঠছেন সুজলাং সুফলাং বন্দে মাতরম। হ্যাঁ, বন্যা বা ওয়াটারলগে মানুষের খুব অসুবিধে, কিন্তু আজকে এই যে সৌন্দর্য, এই যে সুজলাং সুফলাং মাতরম, এটা আপনাকে শোভা দেয়? একজন মন্ত্রী হিসেবে আপনাকে শোভা দেয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক খারাপ বিষয় থাকার পরেও, অনেক সমালোচনা করার পরেও না, ওনার এইসব ভুলভাল বকার মধ্যেও না একটা কিউটনেস ছিল, একটা মানুষ মজা পেত ওখান থেকে। হ্যাঁ, কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা মানুষ খুঁজে পাচ্ছে না। আপনার মধ্যে এই ভুলগুলোর মধ্যেও আপনার অহংকার খুঁজে পাচ্ছে। এবারে অনেকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে, তোর যদি এত দরদ থাকে তুই নিজের বাড়িতে নিয়ে দুধ গরম করে বাচ্চাকে খাওয়া। নিশ্চয়ই বলবে, দেখুন ট্যাক্সও আমি দেব, আমি ওদের দুধ গরম করে খাওয়াবো, আমি ওদের রাখার জায়গা ঠিক করে দেব, আমি ওদের বাড়ি করে দেব। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা কি জন্য দিচ্ছেন? সরকার আয়ুষ্মান যোজনাটা কার জন্য দিচ্ছেন? সরকার গরিব মানুষের জন্য রেশনটা কাদের জন্য দিচ্ছেন? তাহলে আমি যদি সব কিছু করবো, তাহলে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা চেয়ারেই কেন বসে আছেন? চেয়ারটা আমাকে ছেড়ে দিক। আপনার ব্যবহার, আপনার অহংকার গোটা বাংলাকে স্তম্ভিত করেছে। দোষের মধ্যে কি না, ওরা গরিব। দোষের মধ্যে কি, ওরা ফুটপাতে থাকে। দোষের মধ্যে কি, ওদের পেটের খিদের জ্বালা। সহানুভূতিশীল হন, মানুষ হয়ে মানুষের পাশে থাকুন। দিনের শেষে আপনি জনপ্রতিনিধি। ভোটের সময় হাত জোড় করে যেভাবে গেছিলেন, ভোটের পরেও হাত জোড় করে ওদের পাশে থাকুন। ওদের রিকোয়েস্ট করুন, আপনারা এখান থেকে সরে যান, আপনাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছি। এবং এই কথাটা বলার সময়ও হাতটা এইভাবে জোর করে দাঁড়িয়ে থাকবেন, ঠিক যেমনটা ভোটের আগে দাঁড়িয়ে থাকেন। বিশ্বাস করুন, এটা যদি ভোটের সময় হতো না, আপনি নিজে গিয়ে ফুটপাতে গিয়ে ওই মানুষটা স্টোভ জ্বালিয়ে দুধটা গরম করে বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপরে বাড়ি আসতেন। এখন যেহেতু ভোটটা শেষ, এখন যেহেতু আমার মন্ত্রিত্বটা পাওয়া হয়ে গেছে, এখন যেহেতু 5 বছরের জন্য আপনার চেয়ারটা সেফ, এখন আপনি যেটাই করবেন সেটাই এখন নিয়ম, সেটাই এখন সঠিক। আপনি যখন একপাশে এই ব্যবহারগুলো করছেন, আমার ঠিক তখনই হীরক রাজার দেশের ওই দৃশ্যটা মনে পড়ছে। হীরক রাজা তার সেনাবাহিনী পাঠিয়ে গরিব মানুষের ঘর বাড়ি ভাঙতে শুরু করলো। একটা বাচ্চা, তার পাশে ভাত গরম হচ্ছে, বাচ্চাটা বসে হাউমাউ করে কাঁদছে, আর ওপাশে রাজা তার সৈন্য পাঠিয়ে সব ভাঙচুর করছে। আপনার মধ্যে একটা হীরক রাজা, আপনার সরকারের মধ্যে একটা হীরক রাজা খুঁজে পাচ্ছি। গোটা বাংলা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রেহাই পেয়েছে, আর একটা অগ্নিমিত্রা পল এ বাংলা আর চায় না। ক্ষমতায় আসার পরের দিন থেকেই শুধু ডিস্ট্রাকশনে আপনারা বিশ্বাস করেছেন। এটা ভেঙে দাও, ওটা গুড়িয়ে দাও, এর কাছ থেকে এটা কেড়ে নাও, একে এটা পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে ওদের কাছ থেকে কেড়ে নাও, এই ফর্মটা ফিল আপ করো, তুমি এইটা করো। মানুষ সব করবে, মানুষের ঘর যাবে, মানুষের দুমুঠো খাবার চলে যাবে, মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যাবে, মানুষকে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, মানুষকে রাস্তায় দাঁড়িয়ে একটা করে ফাইল জমা দিতে হবে। মানুষ সব কিছু করবে, আপনি কি করবেন? এসি রুম থেকে বেরিয়ে দুটো গরিবের উপর চিৎকার চেঁচামেচি করে একটা ক্যামেরায় সব রেকর্ড করে সেটাকে বাজারে প্রচার করিয়ে আবার বাড়িতে গিয়ে এসি রুমে গিয়ে ঘুমিয়ে যাবেন। আপনি একবারও রাত্রেবেলায় এসে ভেবেছিলেন ওই মানুষগুলো কোথায় থাকে? আরে ওদের ভালো রাখার দায়িত্ব তো আপনার হাতে। আপনাকে তো মানুষ এই জন্য বেঁচেছিল যাতে ওই মানুষগুলো ভালো থাকে, ঠিকঠাক বাসস্থান পায়, ওই মানুষগুলো শিক্ষা, খাদ্য, সঠিক পুষ্টি, উন্নত মানের খাবার, উন্নত মানের জীবন পায়। সেই দায়িত্বটাও তো আপনাকে মানুষ তুলে দিয়েছিল। প্রথম দিন থেকে শুধু গরিবদের উপরে ধমকানি চমকানি দিয়ে আপনাদের রাজ্য টিকে আছে। আপনার থেকে যারা কমজোর তাদের উপরে গরম দেখিয়ে একটা রাজ্য চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেছে, অগ্নিমিত্রা পলদের সরাতে কিন্তু বেশি সময় লাগবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।